বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি টপোগ্রাফিক্যাল ম্যাপের ইন্ট্রোডাকশন পোর্শন, যেটি সমস্ত বোর্ডের ক্ষেত্রে আইসিএসসি বোর্ড বলুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বলুন, 11-12 ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিক্যাল। চলুন আজকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আগে আমরা জানবো টপোগ্রাফিক্যাল ম্যাপ কী। ঠিক আছে, টপোগ্রাফিক্যাল ম্যাপ কি? যে মানচিত্রের সাহায্যে আমরা প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলি চিত্রায়িত করি তাকে আমরা বলবো টপোগ্রাফিক্যাল ম্যাপ। প্রাকৃতিক বস্তুগুলো কোনগুলো? যে পাহাড়, পর্বত, নদ, নদী ইত্যাদি। সাংস্কৃতিকের ক্ষেত্রে কী বলা হয়েছে? মন্দির, মসজিদ, যে কোনো পোস্ট অফিস, সড়ক পথ, এগুলোকে আমরা সাংস্কৃতিক উপাদান হিসেবে ধরব। ঠিক আছে, এবার আমরা পড়বো মানচিত্রের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য কী। এই ধরনের মানচিত্র কতগুলো সুনির্দিষ্ট স্কেলে আঁকা হয়। আমরা কিন্তু যেমন তেমন এটা হাতে ফ্রি হ্যান্ডে আমরা আঁকতে পারবো না, তার জন্য সুনির্দিষ্ট মাপ দরকার। নেক্সট কি বলেছে? সুনির্দিষ্ট স্কেলে আঁকা হয় এটি। অক্ষাংশ দাগিমাগত নির্দিষ্ট পরিসর বা বিস্তৃত থাকে। টপোগ্রাফিক্যাল ম্যাপ নির্ধারণ করার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমে অক্ষাংশ, দাগিমাংশ ইত্যাদি নির্ণয় করতে হবে। তারপর কি বলেছে? নিখুঁতভাবে জরিপ কাজের মাধ্যমে প্রাইমারি ডেটা ভিত্তিতে আঁকা হয়। আমাদের যে টপোগ্রাফিক্যাল ম্যাপ আছে সেটির থেকে আমরা তথ্য সংগ্রহ করে আমরা সেটিকে ড্রয়িং করব। ঠিক আছে, এছাড়াও কোনো নির্দিষ্ট উপাদানের পরিবর্তে নির্বাচিত কিছু প্রাকৃতিক সাংস্কৃতিক উপাদানের সমাবেশে এটি করা হয়। যেমন আমি এটা বলতে চাইছি নদ নদীর জন্য আমরা এক ধরনের সিম্বল ব্যবহার করি এই রকম। ঠিক আছে, আমরা বারবার লিখতে পারবো না যে ওই নদীটার নাম, তাহলে কি হয়ে যাবে? জায়গাটার স্পেস কম, আমাদের এমনিতেই টপোগ্রাফিক্যাল ম্যাপে স্পেস কম থাকে, তার জন্য বারবার আমাদের ওইগুলো লিখতে হবে না। ওই জন্য আমরা বিভিন্ন সিম্বল দিয়ে সেগুলোকে ডিনোট করি। ওইগুলো এখন আমরা দেখে নেবো সিম্বলগুলো কী কী। দেখো, আমরা চলে আসলাম। সিম্বলগুলো বোঝানোর আগে আমি একটা ইম্পর্টেন্ট টপিক এখান থেকে তোমাদের বলে দিই। এখান থেকে কিন্তু ওরালে শর্ট কোশ্চেন আসতে পারে। দেখো, মিডিয়ান শিটের জন্য আমাদের কত ডিগ্রি লাগে? 4 × 4 ডিগ্রি, এবং আরএফ কত লাগে? 1:10 লাগে। ওকে, ডিগ্রি শিটের জন্য 1 ডিগ্রি × 1 ডিগ্রি অ্যান্ড আরএফ এত। হাফ ইঞ্চি শিটের জন্য কত? 30 মিনিট × 30 মিনিট অ্যান্ড এত। ইঞ্চিতের জন্য এত। তোমরা এইটা বিস্তৃতি এবং আরিফটা স্ক্রিনশট তুলে নিও, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। এবার চলে আসো আমরা কনভেনশনাল সিম্বল। কনভেনশনাল সিম্বল কোনগুলো? কনভেনশনাল সিম্বলগুলোকেই আমরা বলবো যে প্রতীক চিহ্ন, যেগুলো আমাদের ম্যাপে বুঝতে আমাদের সাহায্য করে কোনটা নদ, নদী, কোনটা সড়ক পথ ইত্যাদি। দেখো, প্রথমেই আমরা পড়বো ভূমিরূপ সংক্রান্ত। আচ্ছা, ভূমিরূপ সংক্রান্ত যে কোনো বিষয়, যেমন কোনো রকম পাহাড় থাকবে, পর্বত থাকবে, বালিয়াড়ি থাকবে, এইগুলো আমরা কোন সিম্বলের মাধ্যমে দেখাবো? কোন কালারের মাধ্যমে দেখাবো? ব্রাউন কালার। দেখো, তোমরা বুঝতে পারবে এগুলো। ঠিক আছে, এবারে দেখো আমরা নদ নদীর জন্য তোমরা জানো ব্লু কালার এবং ব্ল্যাক কালার। আচ্ছা, এই ব্লু আর ব্ল্যাকের মধ্যে তফাৎটা তোমাদের বলে দিই। একটা হবে পেরিনিয়াল রিভার, একটা নন পেরিনিয়াল রিভার। পেরিনিয়াল রিভার মানে কি? নিত্যবহ নদী, যে নদীতে সারা বছর জল থাকে। ঠিক আছে, আর তখন নিত্যবহ নদীর জন্য আমরা ব্লু কালার ইউজ করবো। আর অনিত্যবহ নদী, যেগুলোতে সারা বছর জল থাকে না, সেগুলো আমরা ব্ল্যাক কালার দিয়ে ডিনোট করবো। ঠিক আছে, এরকম অনেক সিম্বল রয়েছে। এছাড়া উদ্ভিদের জন্য তোমরা সবাই জানো আমরা গ্রিন কালার ইউজ করবো। এরপরে চলে আসি আমরা পরিবহনের ক্ষেত্রে আমরা কি করবো? লাল কালার ইউজ করবো। ঠিক আছে, এখানে রয়েছে সড়ক পথ রয়েছে, যানবাহন রয়েছে ইত্যাদি, আমরা লাল কালার দিয়ে আমরা ইউজ করবো। ঠিক আছে, এবারে ব্রডগেজ রেলপথ দেখো ডবল লাইন হতে পারে, এইরকম আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে আমরা ডিনোট করবো। ঠিক আছে, এবারে জনবসতিও কিন্তু আমরা লাল দিয়ে ডিনোট করবো। তোমরা বুঝতে পারবে জনবসতি কিন্তু আমরা স্প্রেড হয়ে থাকে, এক জায়গায় থাকে না, কারণ জনবসতি কখনো কখনো উত্তর দিকে বেশি থাকে, কখনো দক্ষিণ দিকে থাকে, চারিদিকে বিস্তৃত থাকে। তাহলে তোমরা দেখেই আইডেন্টিফাই করতে পারবে কোনটা জনবসতি, কোনটা সড়ক। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো চিন্তা নেই। এবারে হচ্ছে উচ্চতার ক্ষেত্রে কোনো রকম থাকবে, কত জায়গাটার উচ্চতা কত, এরকম লেখা থাকবে, বা পোস্ট অফিস থাকলে পিও লেখা থাকবে। ঠিক আছে, এগুলো তোমরা ইজিলি বুঝে যাবে। এছাড়াও সীমানা সংক্রান্ত যে কোনো বাউন্ডারি লাইনের ক্ষেত্রেও কিন্তু আমরা ব্ল্যাক কালার ইউজ করবো। আচ্ছা, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি শুধুমাত্র ইন্ট্রোডাকশন পোর্শন করাচ্ছি। নেক্সট ভিডিওটি কিন্তু আমরা ড্রয়িংটা কীভাবে টপোগ্রাফিক্যাল ম্যাপের করতে হয় তোমাদেরকে দেখাবো। ইন্ট্রোডাকশন না করে তোমরা কখনোই ড্রয়িংয়ে যেও না, তাহলে কনসেপ্ট বুঝতে প্রবলেম হবে। চলো, এরপরে আমরা দেখবো মালভূমি অঞ্চলে বিভিন্ন ভূমিরূপ কীভাবে শনাক্ত করবো। বিভিন্ন ভূমিরূপ এখানে পাওয়া যায়, যেমন শৈলশিরা, স্পার, ভৃগুতট, গম্বুজ আকৃতির পাহাড়, নোল, জলবিভাজিকা ইত্যাদি। কিন্তু এগুলোকে আইডেন্টিফাই কীভাবে করবো, তার জন্য আমাদের আগে ডেফিনেশন করা উচিত। কীভাবে কি করা উচিত? দেখো, শৈলশিরা, প্রথমেই আমরা করবো শৈলশিরা। কি বলেছে দেখো? দুই দিকে মসৃণ ঢাল বিশিষ্ট, মাঝে মাঝে সিংহযুক্ত অনুদৈর্ঘ্য পাহাড় রয়েছে শৈলশিরা। যেমন দেখো বলতে চাইছে দুই দিকে ঢাল হবে মসৃণ একদম। ঠিক আছে, আর মাঝের অংশটা কি রয়েছে? একটু উঁচু মতন, সেটাকেই আমরা বলবো শৈলশিরা বা রিচ। ঠিক আছে, এই মাধ্যমে আমাদের কিন্তু ড্রয়িংটা করতে হবে শৈলশিরা। তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আমরা কন্টুরের মাধ্যমে আমরা কিভাবে শৈলশিরা ড্রয়িং করলাম। এবার আমরা চলে আসছি স্পার চেনার পাহাড় পর্বতের যে অংশ ক্রমান্বয়ে দুটি নদী উপত্যকার মধ্যবর্তী অংশ ধীরে ধীরে নিচে নেমে গেছে। যেমন এইরকম, তোমরা ক্লাস 10-এ পড়েছো হয়তো IOV ভ্যালি উপত্যকা। ঠিক আছে, এইরকম মাঝের অংশটা ভি হয়ে গেছে বা ইউ হয়ে গেছে বা আই হয়ে গেছে, সেটাকে আমরা স্পার বলবো। এবারে চলে আসি আমরা ভৃগুটট বা খাড়াডাল। তোমরা সবাই জানো পাহাড় পর্বত মালভূমি অপেক্ষিত খাড়াডাল বিশিষ্ট অংশকে ভৃগুটট বলবো। ঠিক আছে, এই যে পাহাড়ের যে এই অংশটাকে আমরা বলবো ভৃগুটট। এবারে আমরা করবো কনিক্যাল হিল মানে বুঝতেই পারছো শঙ্কু আকৃতির পাহাড়, যার আকৃতি একদম শঙ্কু আকৃতির কোন আইসক্রিম তোমরা সবাই খেয়েছো সেই রকম হবে। ঠিক আছে, আজ ভিডিওটা এইটুকুনি রইলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা, এবং আরও যদি এরকম টপোগ্রাফিক্যাল ম্যাপের ভিডিও পেতে চাও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি।